ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 12-এর একটা চ্যাপ্টার শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার। First of all, you have to know about who is William Shakespeare. If we read any literary works like poem or prose or any other literary works, we have to know about the author. So who is the author of the particular poem? The author of the particular poem is that William Shakespeare, and he was born on 1564 and was died on 1616. He was born on 1564 and was died on 1616. In April, born in April 1564 in Stratford on Avon. So he is also called the Bard of Avon. He is also called Bard of Avon. ইনি বার্ড অফ অ্যাভন নামও পরিচিত। এই বার্ড অফ অ্যাভনটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ বার্ড? BARD বার্ড। বার্ড মানে হচ্ছে চারণ কবি, অর্থাৎ যারা, যেমন আমাদের বলা হয় কি বার্ড, বাংলায় চারণ কবি কাকে বলা হয়? মুকুন্দ দাসকে। বার্ড অফ অ্যাভন, অ্যাভন হচ্ছে এই জায়গার নাম, ইজ এ পার্টিকুলার প্লেস, দ্য নেম অফ এ প্লেস। ইট ওয়াজ হিজ বার্থ প্লেস। এই যে স্টার্টফোর্ড অন অ্যাভন, his parents name John and Mary Arden. So his father name was John and his mother name was Mary Arden. Shakespeare has 7 brothers and sisters. His father was a fairly rich merchant, and many critics says that he was a vintner. Vintner means one who sells alcohol or drinks. That is called vintner. অর্থাৎ অনেক ক্রিটিকই বলেছেন যে তার বাবা একজন ভিন্টনার ছিলেন। এছাড়া উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে যদি আমরা আরও জানি, উইলিয়াম শেক্সপিয়ার আমরা জানি অনেক প্লে আমরা পড়েছি, যেটা তোমাদের ক্লাস 11-এ অলরেডি ছিল। ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো হচ্ছে উইলিয়াম, 12th নাইট, জুলিয়াস সিজার, উইলিয়াম শেক্সপিয়ারের অনবদ্য সব এক একটা প্লে। সেই সমস্ত প্লেগুলো আমরা ক্লাস 11-এ অলরেডি পড়ে এসেছি এবং সেগুলো আমরা গল্পের আকারে পড়ে এসেছি, কিন্তু সেগুলো আমরা পরবর্তীকালে যখন অনার্স করবো ইংলিশে সেগুলো প্লে হিসেবে পড়বো, নাটক হিসেবে, ঠিক আছে। সো এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দ্যাট ইজ দ্য সনেট নাম্বার 18। সো এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বা যে কোনো সনেট পড়াতে গেলে আমাকে আগে জানতে হবে যে হোয়াট ইজ আ সনেট, সনেট কাকে বলে, তাই না? হোয়াট ইজ আ সনেট? সনেট কাকে বলে না, সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইনস। 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। 14 লাইনের কবিতা বা যেটাকে বলা হয় চতুষ্পদী কবিতা। যেমন বাংলায় আমাদের মাইকেল মধুসূদন দত্ত চতুষ্পদী কবিতা লিখেছিলেন, ঠিক একইরকম ইংরেজিতে সনেটের যিনি স্রষ্টা, মেন মানে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ সনেট, হু ইজ দ্য ফাদার অফ সনেট? না, দ্য ফাদার অফ সনেট ইজ কল্ড পেত্রার্ক। কিন্তু তারও আগে যদি আমরা দেখি যে সনেটের উদ্ভাবক কে সনেট করেছে, না থমাস উইট বলে একজন ব্যক্তি ছিলেন। 1504 সালে সম্ভবত তিনি সনেটের প্রথম উৎপত্তি করেছিলেন এবং পরবর্তীকালে এই সনেটের ভালো একটা রূপ, মানে সনেটের স্টাইলটাকে চেঞ্জ করেছে কে? পেত্রার্ক। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে, লাইনটা 14 লাইনের কবিতা। দিস ইজ এ 14 লাইনস পোয়েম, বাট দ্য স্ট্রাকচার অর ফর্মস আর চেঞ্জড বাই দিস রিমার্কেবল পোয়েটস। শেক্সপিয়ার যেভাবে সনেট লিখেছে সেটাও 14 লাইনের কবিতা, পেত্রার্ক যেভাবে লিখেছে সেটাও 14 লাইনের কবিতা, আবার স্পেন্সার যেভাবে লিখেছে সেটাও 14 লাইনের কবিতা। 14 লাইনের কবিতাকেই আমাদেরকে এক কথায় বলা হয় সনেট। কিন্তু আমরা চিনব কি করে? হাউ টু রিকগনাইজ দ্যাট ইট ইজ আইদার ইট ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট অর স্পেন্সারিয়ান সনেট অর পেত্রার্কান সনেট? দেখো, হোয়াট ইজ এ সনেট? আর সনেট হ্যাজ 14 লাইনস। সনেটের কটা লাইন রয়েছে? সনেটের 14টা লাইন রয়েছে। এবং এই সনেট এসছে কোথা থেকে জানো তো? সনেট এসছে ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে। সনেটো, SONNETTO, সনেটো, ইটালিয়ান ওয়ার্ড সনেটো। এই সনেটো কথার মানে কি? এই সনেটো কথার মানে হচ্ছে লিটিল সং, ছোট্ট গান বা ছোট্ট কবিতা, লিটিল সং, সনেটো কথার অর্থ। এই সনেটোটা হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড, সনেটো থেকে এসছে সনেট। আমি আগের দিনই বলেছিলাম যখন রুট ওয়ার্ড পড়াতে গেছি যে আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন ভাষা থেকে নেওয়া হয়েছে। সেটা হতে পারে ইটালিয়ান, গ্রিক, ল্যাটিন, বাইবেল, এগুলো থেকে। এবার দেখো, এই সনেট হ্যাজ 14 লাইনস। সনেটের 14টা লাইন রয়েছে। এই সনেট মাস্ট বি রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। মোস্ট অফ দ্য টাইম সনেটস আর রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। হোয়াট ইজ আয়াম্বিক পেন্টামিটার? এই আয়াম্বিক পেন্টামিটার কি সেটা আমি পরে বলছি, আগে সনেট কি শোনো। এ সনেট মাস্ট ফলো এ স্পেসিফিক রাইম স্কিম।
ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ সনেট। আমি প্রথমেই বললাম যে সনেট তো অবশ্যই 14 লাইনের কবিতা, কিন্তু সনেটের যে টাইপটা, কি ধরনের সনেট, এটা ইংলিশ সনেট নাকি ইতালিয়ান সনেট নাকি স্পেন্সিয়ান সনেট, সেটা আমরা কি করে নির্ভর করে, ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ সনেট, মাস্ট ফলো স্পেসিফিক রাইম স্কিম। এটা কি রাইম স্কিম অনুযায়ী, যে কোন রাইম স্কিম, এই একটা সনেট কোন রাইম স্কিমে লেখা হয়েছে, রাইম স্কিম কি, সেগুলো আমরা বলবো, আস্তে আস্তে আসছি সেগুলো। এ সনেট ক্যান বি অ্যাবাউট এনি সাবজেক্ট দো দে আর অফেন অ্যাবাউট লাভ অর নেচার। সনেটের সাবজেক্ট হয় সেটা লাভ, সনেট হতে পারে লাভ পোয়েট, বা সেটা নেচার রিলেটেড, সনেটের সাবজেক্ট যে কোনো হতে পারে। A sonnet introduce a problem or question in the beginning and a resolution is offered after the turn. এই পয়েন্টটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু আমরা যে কবিতাটা পড়ছি উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সেই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বা সনেট নাম্বার 18 এর ক্ষেত্রে এই পয়েন্টটা ভীষণ রকম অ্যাপ্লিকেবল। কেন বলছি, এ সনেট ইন্ট্রোডিউস আ প্রবলেম অর কোশ্চেন ইন দ্য বিগিনিং, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অ্যান্ড আর রেজলিউশন ইজ অফেন আফটার দ্য ট্রান, এবং তারপরে একটা সলিউশন দেওয়া হয়। ঠিক আছে, সব ক্ষেত্রে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা একটা কোশ্চেন দিয়ে শুরু হবে এরকমটা নয়, কিন্তু আমরা যে সনেটটা পড়বো উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18, সেখানে আমরা দেখতে পাবো যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দ্য ভেরি ফার্স্ট লাইন অফ দ্যাট পার্টিকুলার পোয়েম অর পার্টিকুলার সনেট ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। নেক্সট, sonnets are divided into, mainly sonnets are divided into 6 parts, but out of them we have to know only 3 sonnets. The main sonnets are there in English literature. The 3 sonnets are, one is Petrarchan sonnet, another one is Shakespearean sonnet, and other one is Spenserian sonnet. Shakespearean sonnet কে আবার বলা হয় ইংলিশ সনেট, শেক্সপিয়ার সনেটকে কি বলা হয় ইংলিশ সনেট, কারণ শেক্সপিয়ার জন্ম করেছেন ইংল্যান্ডে, তো সেই অনুযায়ী একটা নাম দেওয়া হচ্ছে ইংলিশ সনেট। যেমন পেত্রাকের অরিজিন কোথায়, পেত্রাক ওয়াজ অরিজিনেটেড ফ্রম ইতালি, তাহলে সেই ইতালি থেকে বিলং করে, সেই জন্য এই পেত্রাকের সনেটকে বলা হয় ইতালিয়ান সনেট। ঠিক আছে, এই যে এই ইতালিয়ান সনেট, এটার স্রষ্টা হচ্ছে কে, এই পেত্রাকান সনেটের স্রষ্টা হচ্ছে পেত্রাক, সরি ইতালিয়ান সনেটের স্রষ্টা কে, পেত্রাক, PETRARCH, পেত্রার্ক ইজ দ্য ফাদার অফ সনেট, তাকে আবার সনেটের জনকও বলা হয়। এই পেত্রাকান সনেট, এই পেত্রাককে বলা হয়, দ্য ইটালিয়ান সনেট ইজ অলসো কল্ড আ পেত্রারকান সনেট। কেন পেত্রাকান সনেট বলা হয় না, পেত্রাকান সনেট বলা হয় এই কারণেই, Italian sonnet is also called a Petrarchan sonnet because it introduced Petrarch. It is introduced by Petrarch. Next, it includes an octave and a sextet. What is octave? Octa. Octa কথার মানে কি? OCTA. Octa. Octa মানে কি? অক্টাগন, হেক্সাগন, পেন্টাগন আমরা পেয়েছি না? অক্টা মানে হচ্ছে 8। এই যে অক্টোপাস, অক্টোপাস মানে কি? 8টি পা আছে বলে অক্টোপাস বলা হয়। তাহলে অক্টা মিন্স 8, আর সেস্টেট, লাস্ট 6 লাইনস আর কল্ড সেস্টেট। তাহলে কি এই 8 লাইন, অর্থাৎ আমরা বলতে পারি the first 8 lines are called octave. The first 8 lines are called octave, and the last 6 lines are called sextet. এই 6টি, শেষের যে 6টি, তাহলে টোটাল কটা লাইন হলো দেখো, 8 + 6 = 14. So these 14 lines poem are called sonnet. So the first 8 lines are called octave and the last 6 lines are called sextet. So that's the point. Next point কি আছে, next point আছে, the rhyme scheme must be begin with AB sorry abba 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 ABBA. আব্বা আব্বাটা কি, ধরো আমরা যদি বলি ইতালিয়ান লাস্ট, এবার আমরা সনেটটা যেটা করাবো, সেই সনেটে ইতালিয়ান সনেটের আমাদের স্ট্রাকচারটা কীরকম, স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট 8 লাইন্স যেটা রয়েছে, ফার্স্ট 8 লাইন্স ABBA আব্বা, ABB আব্বা, CDE অথবা CD এই 6টা লাইন, এই হয় এই স্ট্রাকচারে থাকবে অথবা এই স্ট্রাকচারে থাকবে। এই স্ট্রাকচারটা কিভাবে পাবো,
প্রত্যেকটা লাইনের যে লাস্ট ওয়ার্ড সেই ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের, যেমন এর সাথে ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইন এ বি ফার্স্ট লাইনের সাথে ফোর্থ লাইনের মিল থাকবে, একই রকম সেকেন্ড লাইনের সাথে থার্ড লাইনের মিল থাকবে, মানে থার্ড ওয়ার্ডের সেকেন্ড লাইনের লাস্ট ওয়ার্ডের মিল থাকবে। তাহলে এইগুলো এইভাবে আমাদের রাইম স্কিম, এই রাইম স্কিম অনুযায়ী আমরা সনেটকে চিনি। তাহলে এই যে রাইম স্কিম আব্বা আব্বা অর্থাৎ এবিবিএ বা ফার্স্ট 8 লাইনস আর কল্ড অক্টেভ, দ্যাট ইজ কল্ড ইতালিয়ান সনেট, দ্যাট ইজ কল্ড Italian sonnet. Sonnets are divided into two parts. Italian sonnets are divided into two parts. First 8 lines are called octave and the last 6 lines are called sextet. এই যে দেখো যেটা আমি বললাম সিডিই অথবা সিডি যেটা রয়েছে অলরেডি। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে দ্য টার্ন ইন সাবজেক্ট ম্যাটার অর রেসপন্স মাস্ট অকার বিটুইন দ্য অক্টেভ অ্যান্ড দ্য সিক্সটেট। অর্থাৎ এই পোয়েমের যে সাবজেক্ট ম্যাটারটা থাকবে, সাবজেক্ট ম্যাটার বলতে বিষয়বস্তু, সেটা ওই অক্টেভ এবং ষষ্ঠের মধ্যেই লুকিয়ে থাকবে। যে টার্ন ইন সাবজেক্ট ম্যাটার অর রেসপন্স মাস্ট অকার বিটুইন দ্য অক্টেভ অ্যান্ড দ্য সিক্সটেট। আমরা যদি ক্লাস 12-এর দ্য পোয়েট্রি অফ আর্থ পড়ি, সেখানে আমরা পাবো পেত্রার্কান সনেট বা ইতালিয়ান সনেট। ফার্স্ট 8 লাইনসে সামার সম্পর্কে বলা হয়েছে বা গ্রাসহপার সম্পর্কে, এবং লাস্ট 6 লাইনসে কার সম্পর্কে বলা হয়েছে? ক্রিকেট সম্পর্কে, ঠিক আছে, বা উইন্টার সম্পর্কে। তাহলে এটা হচ্ছে আমাদের ইতালিয়ান সনেট। এরপরে কি আসছে? এরপরে আসছে আইএমবি পেন্টামিটার। এগুলো পরে বলছি আইএমবি পেন্টামিটার কি না। পেন্টামিটার, এই মিটারটা আমি কিভাবে করব? ধরো মিটার জিনিসটা কি একটু বোঝাই। মিটার কি? যেমন ধরো শ্যাল আই কম্পেয়ার দি, শ্যাল আই compare the to a summer's day, এটা তো ফার্স্ট লাইন কবিতার। তাহলে মিটার আমরা কিভাবে পাবো? পেন্টা মানে কি? পেন্টা মানে কি? 5, তাই না? হেক্সা মানে 6, সেপ্টা মানে 7। তাহলে এই যে শ্যাল আই, প্রথমেই দেখো একটা সনেট লিখতে গিয়ে আমরা প্রথমেই কি পেয়েছি? রেজ এ কোয়েশ্চেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে আমি যখন কোনো একটা জিনিস সিলেবেলে ভাগ করতে হয়, মিটার করতে গেলে আগে সিলেবেলে ভাগ করতে হয়। সিলেবেলটা কি? অর্থাৎ আমরা একবারে যতটা উচ্চারণ করতে পারছি কোনো একটা ওয়ার্ড, একবারে আমরা যতটা উচ্চারণ করতে পারি। যেমন ধরো বিউটিফুল, বিউটিফুল 3টে সিলেবেল রয়েছে। তাহলে স্যালটা উচ্চারণ করতে গেলে আমরা কটা সিলেবেল পাচ্ছি? একটাই সিলেবেল। আই একটাই সিলেবেল। কম্পেয়ার দুটো সিলেবেল পেয়ে গেলাম। কম্পেয়ার দি টু আ সাম আর্টস ডে। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10টি। তাহলে এই যে 10টি সিলেবেল আমরা মানে 10টি ইয়েতে ভেঙে দিলাম মিটারে। এই মিটারটাকে আমি স্যাল আনএক্সেন্টেড আইএমবিক পেন্টামিটার কাকে বলে? এইগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকসেন্টেড মানে কি? আমি যেখানে জোর দিচ্ছি স্যাল আই। কম পেয়ারে জোর দিচ্ছি, তাহলে কমটা আনএক্সেন্টেড, পেয়ার এ অ্যাকসেন্টেড। দি টু আ সাম আর্টস ডে। তাহলে আমরা দেখো এই যে আনএক্সেন্টেড অ্যাকসেন্টেড এই ফর্মটাকে বলা হয়, এই মিটারের ফর্মটাকে বলা হয় আইএমবিক। এই ফর্মটাকে কি বলা হয়? আইএমবিক পেন্টামিটার। তাহলে পেন্টামিটার মানে 5টি থাকবে। দেখো 5টি রয়েছে, একটা দুটো মিটার কটা রয়েছে? 3টে 4টা এবং 5টা। তাহলে 5টা আমি মিটারে ভাগ করে দিলাম, এই জন্য এটাকে বলে পেন্টামিটার। তাহলে মোস্ট অফ দ্য সনেটস আর রিটেন ইন আইএমবিক পেন্টামিটার। তাহলে আইএমবিক পেন্টামিটারটা বোঝা গেছে যে বেশিরভাগ সনেট কিসে লেখা হয়? আইএমবিক পেন্টামিটারে। এরপরে আসছি যেটা বোঝালাম সেটাই এখানে আমি ইয়েতে লিখে দিয়েছি, পিপিটিতে একটু দেখে নেবে। তাহলে ইট মিনস আইএমপি ইজ এ বিট অর ফুট দ্যাট ইউজেস 10 সিলেবেল ইন ইচ। 10 সিলেবেল বলতে এই যে দেখো স্যাল আই কম্পেয়ার দি বললাম না, ধরো এই যে স্যাল আই কম্পেয়ার দি 10 ফুট বলতে এইগুলোকে এক একটা ফুট বলা হয়। এগুলোকে কি বলা হয়? এক একটা ফুট। এই যে এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে এক একটা ফুট বলা হয়। এই যে এইগুলো একটা ফুট, এই একটা ফুট, এই একটা ফুট। তাহলে টোটাল 1 2 3 4 করে 10টা ফুট রয়েছে। এবং এই টোটাল এই একটা এটাকে বলা হয় মিটার, এটাকে বলা হয় মিটার। আর এই আলাদা আলাদা সেন্টেন্সগুলো যতবার ভাঙছি আমরা সিলেবালে, সেগুলোকে বলা হচ্ছে ফুট, সেগুলো কি বলা হয়? ফুট। তাহলে টোটাল 10টা ফুট রয়েছে এবং 5টি মিটার রয়েছে। 5টি মিটার থাকার জন্য এগুলোকে বলা হয় পেন্টা মিটার। ক্লিয়ার? নেক্সট তারপরে আসছে ইংলিশ সনেট। ইংলিশ সনেট ইজ অলসো কল্ড দ্য
শেক্সপিয়ারিয়ান সনেট। এই শেক্সপিয়ারিয়ান সনেট বলতে কি, এই ইংলিশ সনেটকে কে চেঞ্জ করেছে, এই সনেটের যে স্টাইলটা, সেই স্টাইলটা কিছুটা চেঞ্জ করেছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার। আমরা যেমন পেত্রাগান সনেটে দুটো স্ট্যান্জা পাচ্ছিলাম, একটা হচ্ছে প্রথম 8 লাইন ইজ কল্ড অক্টেভ অ্যান্ড দ্য লাস্ট 6 লাইনস আর কল্ড সেস্টেড। ঠিক একই রকম এখানে কিন্তু একটু স্টাইলটা চেঞ্জ করে এর নাম দিয়েছে ইংলিশ সনেট, এবং শেক্সপিয়ার যেহেতু এই প্যাটার্নটা চেঞ্জ করেছে, দ্যাটস ওয়াই ইট ইজ অলসো কল্ড শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটের স্টাইলটা কেমন একটু দেখে নিই। শেক্সপিয়ার সনেটের স্টাইল হলো, ধরো আমি বললাম এই যে এবি 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 সিডি সিডি ইএফ ইএফ জি জি। এইটা কিভাবে বুঝবো? এটা আমি যখন কবিতাটা পড়াবো তখন আমি এই এবি এবির ব্যাপারটা বোঝাবো। এবি এবি কি করে আসছে, সিডি সিডি কি করে আসছে, ইএফ ইএফ কি করে আসছে, এবং জি জি করে আসছে কি। ফার্স্ট এইগুলোকে বলা হয় কোয়ার্ট্রেন। কোয়ার্টার মানে কি? চার। কোয়ার্টার মানে চার। তাহলে প্রথম এই যে চারটা লাইন, চারটা করে লাইন, এই লাইনগুলোকে বলা হয়, চারটা লাইনকে একসঙ্গে বলা হয় কোয়ার্ট্রেন্স। তাহলে কটা কোয়ার্ট্রেন আছে দেখো, 4 লাইন করে, একটা দুটো তিনটে, তাহলে 3 কোয়ার্ট্রেন্স। তো ইন এ শেক্সপিয়ারিয়ান সনেট অর ইংলিশ সনেট দেয়ার ইজ 3 কোয়ার্ট্রেন্স। দেয়ার আর 3 কোয়ার্ট্রেন্স, তিনটে কোয়ার্ট্রেন রয়েছে। অ্যান্ড আ কাপলেট, কাপলেট মিনস লাস্ট 2 লাইন, দ্যাট ইজ কল্ড কাপলেট। এই লাস্ট 2 লাইন যেহেতু শেষ 2 লাইন, শেষকে আমরা কি বলি? উপসংহার বা কনক্লুড। তাহলে কনক্লুডিং কাপলেট, এটা কি বলবো আমরা? কনক্লুডিং কাপলেট, কনক্লুডিং কাপলেট। এই জি জি, দ্য লাস্ট 2 লাইনস আর কল্ড কনক্লুডিং কাপলেট। তাহলে আমরা শেক্সপিয়ার সনেটের স্টাইল কি? the 3 quatrains and a concluding couplet or one concluding couplet, that is called English sonnet or Shakespearean sonnet. Next, দেখো যেগুলো বলেছি সেগুলো একটু দেখো। তাহলে কি, ইন ইংলিশ বোথ দ্য ইংলিশ অর শেক্সপিয়ারিয়ান সনেট অ্যান্ড দ্য ইতালিয়ান পেত্রাগান সনেট আর ট্রেডিশনালি রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। আমি কি বললাম যে ইতালিয়ান সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট এটা কিসের লেখা হয়? আয়াম্বিক পেন্টামিটারে। এবং আয়াম্বিক পেন্টামিটার কি সেই জিনিসটা আমি অলরেডি বুঝিয়েছি। নেক্সট কি, নেক্সট আসছে কি, the first known sonnets in English written by Sir Thomas Whyte and Henry Howard, the Earl of Surrey. আমি এটা বলেছি যে থমাস উইট হচ্ছে, আমাদেরকে পেত্রাককে বলা হয় ফাদার অফ ইংলিশ সনেট, বাট প্রথমেই ইন্ট্রোডিউস করেছে কে? এই স্যার থমাস উইট এবং হেনরি হাওয়ার্ড, আর্ল অফ সারে। ইউজ দ্য ইতালিয়ান পেত্রাগান ফর্ম অ্যাজ ডিড সনেটস বাই লেটার ইংলিশ পোয়েটস। যেটা কিনা এরা প্রথমে উৎপত্তি করেছে, পরবর্তীকালে লেটার যারা ইংলিশ পোয়েটস আছে তারা ওদের স্টাইলটাকেই ইয়ে করে নতুন রকম রূপ দিয়েছে। And English sonnet is also called a Shakespearean sonnet. এটাও অলরেডি আমি বলে দিয়েছি, that I have already said it. It includes 3 quatrains and a couplet. এটাও বলে দিয়েছি। The rhyme scheme is often AB AB CD CD EF EF GG, যেটাও অলরেডি আমি বলে দিয়েছি। যেগুলো অলরেডি আমাদের স্লাইডে রয়েছে, একটু লেখার হলে লিখে নেবে খাতায়। এই জন্য স্লাইড করে, অনেক সময় খাতায় বা বোর্ডের লেখা বুঝতে পারো না, এই জন্য আমি স্লাইড করে রেডি করে। দ্য টার্ন ইজ আইদার আফটার 8 লাইন্স অর 10 লাইন্স। ওকে, নেক্সট স্পেন্সেরিয়ান সনেট। আমি বললাম 3টে মেইন সনেট আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেইনলি, বাকি আরও অনেক আছে, টার্জারাইমা আছে, ঠিক আছে, টার্জারাইমা সনেট রয়েছে। সো ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো মেইন স্পেন্সেরিয়ান সনেট। এই স্পেন্সেরিয়ান সনেট ইজ হু ইন্ট্রোডিউস দিস? এডমান্ড স্পেন্সার। এই এডমান্ড স্পেন্সার এই স্পেন্সেরিয়ান সনেটের উৎপত্তি, ইনভেন্টেড বাই এডমান্ড স্পেন্সার। ইট ইনক্লুডস 3 কোয়ার্ট্রেন্স অ্যান্ড এ কাপলেট, আমরা যেমন শেক্সপিয়ার সনেটের পেয়েছি। কিন্তু এর স্টাইলটা কেমন হবে? দ্য রাইম স্কিম ইজ এবি এবি বিসি বিসি সিডি সিডি ইই। এটা হচ্ছে আমাদের স্পেন্সেরিয়ান সনেটের স্ট্রাকচার। যেমন আমরা শেক্সপিয়ার কি পেয়েছিলাম? এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি। এখানেও একটা কনক্লুডিং কাপলেট থাকবে, কিন্তু এর স্টাইলটা হচ্ছে এবি এবি বিসি বিসি সিডি সিডি নয়, এবি এবি সিডি সিডি নয়, ইএফ ইএফ নয়, এবি এবি ফার্স্ট লাইনের সাথে সেকেন্ড লাইনের কানেক্টেড আছে, বিসি বিসি সিডি সিডি ইই। দেখো এস, দেখো বিটা কমন এখানে, ফার্স্ট লাইনের ফার্স্ট স্ট্যান্ডের সাথে সেকেন্ড স্ট্যান্ডের বিটা কমন, আবার সেকেন্ড স্ট্যান্ডের সাথে থার্ড স্ট্যান্ডের সিটা কমন, ঠিক আছে। কিন্তু আমরা শেক্সপিয়ারে কি পেয়েছিলাম? এবি এবি সিডি সিডি ইএফ ইএফ, কারোর সাথে কারো কোনো স্ট্যান্ডের সাথে কোনো স্ট্যান্ডের মিল নেই রাইম স্কিম অনুযায়ী। নেক্সট কি আসছে? নেক্সট হচ্ছে দ্য ডান ইজ দ্য কাপলেট, ঠিক আছে, বললাম এটা লিঙ্কড রাইম, দরকার নেই। এরপরে হচ্ছে কবিতায় আসছি আমরা। এই টোটাল সিনারিওটা আমরা পেলাম কি
about the sonnet. What is sonnet? What is the origin of the sonnet? How many types of sonnets are there? ঠিক আছে, সনেটের স্ট্রাকচার কি, সনেটের ফর্ম কি, এগুলো বললাম। এখন আমরা ঢুকবো কবিতায়। যে কোনো একটা কবিতা পড়তে গেলে সেই কবিতার বিষয়বস্তু অবশ্যই জানতে হবে, এবং তার আগে এই জিনিসগুলো জানা দরকার যে কবিতাটা কি, কিসে লেখা আছে, কেন এটা লেখা হয়েছে, কে লিখেছে, এবং তার অরিজিনটা কি, সেগুলো জানা অবশ্যই দরকার। তাহলে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তাহলে দেখো লাইন নাম্বার 1-এ আমি একদম দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই প্রথম যে লাইনটা, সরি, প্রথম লাইনটা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, যে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। এখানে কবি দি মানে কি, এই ওল্ড ইংলিশে দি মানে হচ্ছে, ওল্ড ইংলিশে এটা ইউ, দাও, দি, আর্ট মানে আর, এগুলো আমরা পাবো। তাহলে দি মানে হচ্ছে ইউ, তাহলে শ্যাল আই কম্পেয়ার দি, এখানে একটা কম্প্যারিজন আছে না, কম্প্যারিজন কাদের মধ্যে হয়, দুটো জিনিস বা দুটো বস্তু বা দুটো ব্যক্তির মধ্যে। কম্পারিজন তো আমি একার সাথে, একার দ্বারা করতে পারবো না, আমার একার সাথে করতে পারবো না, আমি কারোর সাথে, আমাকে আমি কতটা ভালো বা আমি কতটা খারাপ, আমি কতটা লম্বা বা আমি কতটা বেটে, এটা জানার জন্য কোনো একজনকে দরকার কম্পারিজন করার জন্য। ঠিক একই রকম এখানেও কবি কি করেছেন, উইলিয়াম শেক্সপিয়ার তুলনা করেছেন, কার সাথে তুলনা করেছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এবার কোশ্চেন আসতে পারে, স্যার আর কিছু পেলো না, সামার্স ডে সাথে তুলনা করলো, প্রকৃতিতে এত জিনিস আছে তা সত্ত্বেও সামার্স ডে কেন? কোশ্চেন আসতেই পারে যে তুলনাটা করলো সামার্স ডের সাথে কেন, সব আসছে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দি মানে ইউ, এখানে ইউটা কে, মেন ইম্পর্টেন্ট, এখানে ইউটা অবশ্যই একজন পার্সন, সেকেন্ড পার্সন। এই পার্সনটা কে, এই পার্সনটা হলো কবির বন্ধু, কে, মিস্টার উইলিয়াম হ্যাথওয়ে। এটা নিয়ে ভীষণ কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু আমরা বলি মিস্টার WH বলে বলা হয়, দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন, হি ইজ অলসো দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন, সাউথহ্যাম্পটন একটা জায়গার নাম। এই মিস্টার WH, দ্য পোয়েম ইজ ডেডিকেটেড টু মিস্টার WH। তার আগে বলে রাখি, শেক্সপিয়ার হ্যাজ রিটেন টোটাল 154 সনেটস। শেক্সপিয়ার কটা সনেট লিখেছে, টোটাল 154টা সনেট লিখেছে, অ্যান্ড আউট অফ দেম, তাদের মধ্যে 1 to 126 ইজ ডেডিকেটেড টু হুইচ ফ্রেন্ড, টু হুইচ ফ্রেন্ড, বিলাভেড ফ্রেন্ড মিস্টার WH অর উইলিয়াম হ্যাথওয়ে। তার বিলাভেড ফ্রেন্ড, তার খুব প্রিয় বন্ধুকে নিয়ে লেখা 1 থেকে 126টা সনেট লিখেছে আমাদের মিস্টার WH বা উইলিয়াম হ্যাথওয়ে। ভাবো তাহলে বন্ধুর প্রতি ভালোবাসার ভাবো। এখন আমাদের কি বন্ধুর, মানে আমরা একজন ব্যক্তি বন্ধুর জন্য কবিতা লিখে দিল। আমরা যতগুলো পোয়েট দেখবো, কারো বিলাভেড নিয়ে লিখছে, কেউ বন্ধু নিয়ে লিখছে, কেউ নেচার নিয়ে লিখছে, অর্থাৎ এই 1 থেকে 126টা সনেট ডেডিকেট করা হয়েছে তার বন্ধুকে। তাহলে রেস্ট অফ দ্য সনেটস মানে 127 থেকে 154, এই বাকি সনেটগুলো কাকে ডেডিকেট করেছে? কোশ্চেন আসতেই পারে তোমাদের মধ্যে। দ্য রিমেনিং সনেটস অর দ্য রেস্ট অফ দ্য সনেটস আর ডেডিকেটেড টু হিজ বিলাভেড ডার্ক লেডি হুজ নেম ইজ আননোন, যার নাম এখনো পর্যন্ত জানা যায়নি। উই ডিড নট নো দ্য নেম অফ দ্য ডার্ক লেডি, হি ইজ নোন অ্যাজ এ ডার্ক লেডি, ডার্ক লেডি নামে তিনি পরিচিত। তাহলে এই ডার্ক লেডিটাকে নিয়ে উদ্দেশ্য করে কতগুলো নাম কবিতা লিখেছে? টোটাল 28 পোয়েমস আর রিটেন ফর হিজ বিলাভেড ডার্ক লেডি, তাহলে 127 থেকে 154। তাহলে একটু লিখি এখানে 1 to 126, 1 থেকে টোটাল লিখেছে কটা, 1 to 126 sonnets are dedicated to his friend Mr. William Hathaway, or we may say that William Hathaway, বা শর্টে আমরা বলতে পারি মিস্টার WH। আর রেস্ট অফ দ্য সনেটস, বাকি পোয়েমগুলো কাকে লিখেছে, বাকিগুলো রেস্ট অফ দ্য সনেটস আর ডেডিকেটেড টু হিজ বিলাভেড ডার্ক লেডি। ডার্ক লেডি কিন্তু কোনো নাম নয়, এটা একটা অ্যাড্রেসিং, এটা সম্বোধন, ডার্ক লেডি, হ্যাঁ, এটার নাম, হুজ নেম ইজ আননোন। কন্ট্রোভার্সি, এটা একটা কন্ট্রোভার্সি রয়েছে, এই ডার্ক লেডির নাম নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে, ঠিক আছে। তাহলে এটা
ডাকলেডি, একে বলা হয় ওই 127 থেকে 154 সনেট। তাহলে আমাদের এই যে শ্যাল আই কম্পেয়ার দি টু সামাস ডে, কত নাম্বার সনেট? সনেট নাম্বার 18। তাহলে আমরা তাহলে 1 থেকে 126 ডেডিকেট করা আছে, তাহলে 1 থেকে 126 এর মধ্যে কোনটা পড়ছে? 18 পড়ছে। তাহলে কাকে ডেডিকেট করবে? তার বন্ধুকে, উইলিয়াম হ্যাথওয়ে। তাহলে ইউটা এখানে কে? মিস্টার উইলিয়াম হ্যাথওয়ে অর মিস্টার WH। বোঝাতে পারলাম? এবারে শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, প্রথমেই কোশ্চেন করছে যে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? এখানে কেন গ্রীষ্মের দিন কেন? কারণ আমাদের এখানে যদি আমাদের এই হেমিস্ফিয়ারই বলি, আমাদের এখানে গরমটা একটা কি মানে একটা বিভৎস জঘন্য টাইপের, মানে আমাদের বিরক্তি লাগা একটা গরম। কিন্তু লন্ডন বা ইংল্যান্ডের দিকে যদি গরম তুমি সামার্স ডে, ভীষণ একটা প্লেজেন্ট কন্ডিশন, প্লেজেন্ট এনভায়রনমেন্ট, একটা মনোরম পরিবেশ, সব থেকে সুন্দরতম কাল সামার্স। দ্যাটস ওয়াই দ্য পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে। এই জন্য কবি, এবার দেখো প্রথম কোশ্চেনে কি রয়েছে, শ্যাল আই, ফার্স্ট কোশ্চেন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কবি প্রশ্ন করছে যে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? উত্তর কে দেবে? উত্তর তিনি নিজেই দিচ্ছেন পরের লাইনে। দেখো এটা একটা রেটোরিক্যাল কোশ্চেন। এই যে শ্যালটা কেন বলা হয়েছে? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শ্যাল এক্সপ্রেস আনসার্টেনিটি অর ডাউট। ডাউট বলতে কি? কবি শিওর নয়। কবি যে প্রশ্নটা করছে, কবির মধ্যে একটা আনসার্টেনিটি কাজ করছে যে আমি কি গ্রীষ্মের দিনের সাথে করবো না। তার পরের লাইনটা, এই আনসার্টেনিটিটা ডাউটটা এর পরের লাইনে দূর হয়ে যাবে। এবারে কি উইল দিস কম্পারিজন দরকার নেই এটা। এবার হচ্ছে অ্যাপোস্ট্রফি, আমরা জানি দি হচ্ছে ওল্ড ফ্যাশন ইংলিশ ফর ইউ, ঠিক আছে, এটা বলে দিয়েছে অলরেডি, যেটা তার বন্ধুকে ইয়ে করেছে। এবারে দেখবো হোয়াট ইজ মেটাফোর। হোয়াট ইজ মেটাফোর? মেটাফোর কাকে বলে? এখানে দুটো জিনিসের সাথে তুলনা করা হচ্ছে না, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, বন্ধুর সাথে সামার্স ডে তুলনা করা হচ্ছে। তাহলে দুটো জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, কম্পারিজন হোয়েন দ্য কম্পারিজন ইজ মেড বিটুইন ইন অ্যান ইমপ্লিসিট ওয়ে। যখন কোনো কম্পারিজন একটা আন্তরিক মানে বাহ্যিকভাবে নয়, যেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না যেটা কোনো কম্পারিজন করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা কম্পারিজন। যেমন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা রয়েছে, ফার্স্ট লাইন, যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এখানে আমরা উপমা যেন কথাটা পাচ্ছি না, যেন। তাহলে যেনটা হচ্ছে একটা বাইরে থেকে বুঝতে পারছি যেটা কম্পারিজন করা হচ্ছে, পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করছে। কিন্তু আমরা যদি বলি ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, উটকে মরুভূমি জাহাজ বলা হয়। এখানে আমরা বলছি না উট মরুভূমি জাহাজের মতো, কিন্তু উটকে বলা হয় মরুভূমি জাহাজ। তাহলে এখানে ক্যামেল আর শিপ, উট যেমন মরুভূমির একমাত্র যাতায়াতের মাধ্যম, সেরকম জলপথের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে জাহাজ। সেজন্য ক্যামেলকে তুলনা করা হয়েছে মরুভূমির জাহাজের সাথে, ঠিক আছে। তাহলে এখানে আমি কোনো লাইক অ্যাজ এই সমস্ত ওয়ার্ডগুলো পাবো না, যেগুলো বাইরে থেকে দেখে চিনতে পারবো যে কম্পারিজনটা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলো যদি না থাকে এবং তা সত্ত্বেও যদি এটা কম্পারিজন বোঝায়, তখন সেটাকে আমরা বলবো মেটাফোর। মেটাফোর বোঝা গেছে? যেমন বললাম উটকে মরুভূমি জাহাজ বলা হয়। আবার বলতে পারি ভ্যারাইটি ইজ দ্য স্পাইসেস অফ লাইফ। ধরো তুমি জীবনে সবসময় পড়াশোনাই করে গেলে, বাইরের জগৎ কিছু জানলে না, বাইরের পড়াশোনাই করছো, বা তুমি সারা জীবনটা ঘুরেই কাটিয়ে দিলে, পড়াশোনা করলে না, কিছুই করলে না, জীবনটা একটা একঘেয়েমি চলে আসে না। আমরা বেড়াতে কেন যাই? জীবনের মধ্যে একটা ভ্যারাইটি আনার জন্য। তাহলে ভ্যারাইটি ইজ দ্য স্পাইসেস অফ লাইফ, অর্থাৎ জীবনের বৈচিত্র্যটাই হচ্ছে জীবনের মশলা। মানে কি, আমাদের রান্নায় মশলা আমরা কেন দিই? রান্নার স্বাদটাকে বাড়ানোর জন্য, টেস্ট হওয়ার জন্য। সেরকম জীবনেও একটা বৈচিত্র্য থাকা দরকার। তাহলে এখানে জীবনের বৈচিত্র্যটাকে কম্পেয়ার করা হচ্ছে মশলার সাথে। তাহলে এটা কিন্তু একটা ইমপ্লিসিট ওয়েতে কম্পারিজনটা হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে মেটাফোর। আর সিমিলিটি হচ্ছে যেটা বাহ্যিকভাবে বুঝতে পারবো, সেখানে আমরা লাইক অ্যাজ এই সমস্ত ওয়ার্ডগুলো পাবো। তাহলে এখানে দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানে কি আমরা লাইক অ্যাজ এই সমস্ত ওয়ার্ডগুলো পেয়েছি? পাইনি না। তাহলে এখানে আমরা কিন্তু একটা কম্পারিজন হচ্ছে। তাহলে এই কম্পারিজনটা একটা ইমপ্লিসিট ওয়েতে হচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মেটাফোর। দ্য ভেরি ফার্স্ট লাইন ইজ কল্ড মেটাফোর। বোঝা গেছে? নেক্সট, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। প্রথমে কবি কোশ্চেন করছে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। আবার দ্বিতীয় লাইনে কবি কি বলছে? কবি বলছে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ না আমি এটা কখনোই করতে পারি না, কারণ কি তুমি তো আরো বেশি সুন্দর। দাও আর্ট মোর লাভলি, আর্ট মিনস আর। আর্ট মানে কি? আর্ট মানে হচ্ছে আর। তুমি হও, দাও মানে ইউ, দাও মানে কি? দাও মানে ইউ। তাহলে তুমি হও মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট,
এই যে কম্পারিজনে আমরা যে সি লেভেলে ভাগ করলে যখন পলি সি লেভেল হয় সেক্ষেত্রে আমরা মোর বা মোস্ট ইউজ করি সুপারলেটিভ এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গেলে। তাহলে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ কবি নিজেই উত্তর দিচ্ছেন যে তুমি আরো বেশি সুন্দর, আরো বেশি উষ্ণ সামার্স ডেথ থেকেও। দাও আর্ট, তাহলে প্রথমে কবি প্রশ্ন করছে এবং দ্বিতীয় লাইনে কবি নিজেই উত্তর দিচ্ছেন যে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। যে দাও আর্ট মানস ইউ আর, অর্থাৎ ইট এমফাসাইজ দ্য ক্লোজ রিলেশনশিপ বিটুইন দ্য পোয়েট অ্যান্ড হিজ বিলাভেড ফ্রেন্ড। দাও আর্ট মোর লাভলি, সো বিলাভেড ইজ ফিজিক্যালি মোর বিউটিফুল দ্যান বিউটি অফ সামার্স ডে। আমি বললাম যে কবি প্রশ্ন করছে নিজেই, আবার কবি উত্তর দিচ্ছে নিজেই যে তার বিলাভেড আরো বেশি উষ্ণ, আরো বেশি সুন্দর, ঠিক আছে এগুলো। তাহলে বিলাভেড ইজ নট অ্যাজ চেঞ্জেবল পজেস এ পিসফুলনেস অ্যান্ড কন্টেনমেন্ট ইজ ব্যালেন্সড ইন মুড অর টেম্পার। এবার দেখো এখানে নেক্সট লাইনে আমরা যদি দেখি, নেক্সট লাইনে আমরা কি পাবো, নেক্সট লাইনে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস, এখান থেকে কোশ্চেন আছে, এখান থেকে শর্ট কোশ্চেন আছে। হু শেক্স দ্য ডার্লিং বার্ডস মে, কে এই মে মাসের কুড়িগুলোকে, প্রিয় কুড়িগুলোকে কে নড়িয়ে দেয়, ঝাঁকিয়ে দেয়? শেক, শেক, শেক মানে কি নাড়ানো। শেক, আমরা হ্যান্ডশেক করি না, হ্যান্ডশেক, শেক। আবার যখন মাথা নাড়াই, মাথার করতে হেড শেক হয় না, মাথা নডেড হয়, নডেড। মাথা নাড়ানো মানে হচ্ছে নড, মনে রাখবে। আর শেক হয় হাতের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, এখানে শেক হচ্ছে কাঁপা বা নড়িয়ে দেওয়া। তাহলে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসের যে কুড়িগুলো, প্রিয় কুড়িগুলোকে, মে মাস, মে মাসটা কোন সময় আমাদের এখানে? মে মাস কি মে জুন, জুন জুলাইটা যদিও বর্ষাকাল, কিন্তু এখন তো আর হয় না। তাহলে এপ্রিল মে গরম, তীব্র গরম, কিন্তু ওখানে ওটা হচ্ছে প্লিজেন্ট, ইংল্যান্ডে ওটা একটা প্লিজেন্ট মনোরম পরিবেশ। তাহলে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে বলছে যদিও ফুলের কুড়ি কে নড়িয়ে দেয়, কে? রাফ উইন্ডস, তীব্র ঝড়ো হাওয়া। রাফ উইন্ডস, রাফ কর্কশ মানে ভীষণ রকম তীব্র, হ্যাঁ। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানে কবি বোঝাতে চেয়েছেন যে নেচারাল যে জিনিসগুলো, নেচারের থেকে, যেমন ধরো সামার্স ডে, এটা তো একটা নেচারাল সিজন, নেচার সিজন। সো এটাও কিন্তু ক্ষণিক মানে বিভিন্ন সময় চেঞ্জ হয়। যেমন ওয়েদার কখনো ভালো, কখনো খারাপ, কখনো বৃষ্টি ঝড়, কখনো রোদ দিচ্ছে, এভাবে চেঞ্জেবল। দ্য ওয়েদার ইজ চেঞ্জেবল বাট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ডস ইজ নট চেঞ্জেবল, it's eternal, it's unchanged. Clear? So rough winds do shake the darling birds of May, and summer's lease hath all to short a date. Summer's lease hath all to short a date. What is the meaning of hath? Hath means has, H-A-S, has. hath মানে কি? ওল্ড ইংলিশে hath বলা তো, যেমন দাও মানে ইউ, আর্ট মানে আর, hath মানে has. And summer's lease, এখানে hathটা has মানে কি? আমরা আগেই ভার পড়াতে কি বলেছিলাম যে হ্যাজ হচ্ছে পজেশন বোঝায়, অধিকার বোঝায়। অ্যান্ড সামারের রয়েছে, সামার্স লিজ মানে দ্য শর্ট ডিউরেশন অফ সামার, দ্যাট ইজ দ্য সামার ইজ নট ইটার্নাল, কোনো কালেই ইটার্নাল নয়। তুমি গ্রীষ্মকাল সারা জীবন থেকে যাবে, শীতকাল সারা জীবন থেকে যাবে, থাকবে না তো, ঠিক একই রকম। অ্যান্ড সামার্স লিজ দ্য শর্ট ডিউরেশন অফ সামার, সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, এটাও খুব অল্প সময়ের, ক্ষণিকের সময়। লিজ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লিজ? লিজ মিনস, আমরা লিজ বলি না যে লিজে নেওয়া হয় কোনো একটা জিনিস, মানে চুক্তিতে কোনো একটা পার্টিকুলার সময়ের জন্য নেওয়া হয়, কোনো একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের পরিবর্তে, বিনিময়ে একটা লিজ নেওয়া হয়। সো অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। আমরা একটু এক্সপ্লেনেশনে যাব। দেখো কি পেলাম? অ্যান্ড সামার্স লিজ, সামার ইজ কম্পেয়ার্ড টু এ পার্সন রেন্টিং আ প্রপার্টি, এমফাসাইজ সামার ইজ ব্রিফ। এটা এমফাসাইজ করছে কি? যে সামারটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য। সামার্স লিজ এমফাসাইজ করছে দ্যাট সামার ইজ ভেরি ব্রিফ। এই সামার্স লিজ ইট ইজ অলসো এ মেটাফোর। এখানে সামারটাকে, সামার লিজ মানে কি? এখানে হিউম্যান যেমন কোনো একটা প্রপার্টি লিজে নাই, সেরকম সামারটাও একটা লিজ নিচ্ছে। সামার্স লিজ, ডিউরেশন অফ সামার হ্যাজ অল টু শর্ট আ ডেট, ইট মিনস পিরিয়ড অফ টাইম ফর হুইচ প্রপার্টি ইজ লিজড। সামার উইল ডিসঅ্যাপিয়ার হোয়েন লিজ হ্যাজ এক্সপায়ার্ড টু মেক ওয়ে ফর অটাম। অর্থাৎ আমাদের গ্রীষ্মের পর কে আছে? অটাম আসে না, শরৎ, তাই তো। তাহলে এই যে দেখো সামার উইল ডিসঅ্যাপিয়ার, সামারও একটা সময় চলে যাবে, উধাও হয়ে যাবে। হোয়েন লিজ হ্যাজ এক্সপায়ার্ড, যখন তার লিজ মেয়াদ শেষ হয়ে যাবে, যখন তার চুক্তি শেষ হয়ে যাবে। টু মেক ওয়ে ফর অটাম, অটামকে রাস্তা দেওয়ার জন্য। কারণ এখানে কেউ ইটারনাল নয়, কেউ স্থায়ী নয়,
সবাই প্রত্যেকটা জিনিস, নেচারের প্রত্যেকটা জিনিস চেঞ্জেবল। তাহলে এখানে এটাই কবি বোঝাতে চেয়েছেন, and summer's lease hath all to short a date. ক্লিয়ার? সো লিজ মিনস কন্ট্রাক্ট অর রেন্ট, যেটা আমি অলরেডি বলেছি, মেটাফরিক্যালি ইউজ হয়েছে। তাহলে সামার লাস্ট ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, হিজ বিলাভেড বিউটি ইন কম্প্যারিজন ইজ ইটার্নাল অ্যান্ড নট ইভেন ডেথ ক্যান এফেক্ট ইট। এই যে মৃত্যুও তার বিলাভেডকে ছুতে পারবে না, এটা আমরা আরও কবিতাটা যখন আরও ভেতরে যাব, আরও যখন অন্য লাইনগুলো পড়বো আমরা আসবো কেন কবিতায় কবির বন্ধুকে মৃত্যু ছুতে পারবে না। কারণ আমরা সবাই জানি, আমরা এভরি ম্যান ইজ মর্টাল, প্রত্যেকটা মানুষই মরণশীল, প্রত্যেকেই মারা যায়, তাই না? প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যায়, ক্ষয়ে যায়, খারাপ হয়ে যায়, কেউ চিরস্থায়ী নয়। কিন্তু কবি এমন একটা জিনিস করে রেখেছেন, তার বন্ধুকে ইটারনালাইজ করে নিয়েছে, তার বন্ধুকে চিরন্তন বিউটি দিয়েছে, চিরন্তন সৌন্দর্য দিয়েছে। তাহলে দেখো আমরা ভেরি নেক্সট লাইন ইজ দ্যাট সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। অর্থাৎ দ্য আই অফ হেভেন মিনস দ্য সান। দ্য আই অফ হেভেন মিনস, এখান থেকে কোশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন, দ্য ফ্রেজ দ্য আই অফ হেভেন রেফার টু, কি রেফার করে? সো দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। ঠিক আছে? সো সামটাইম মিনস নট অল টাইমস, occasionally, sometimes. To hot the eye of heaven shines. So sun is compared, personification, that looks down from above. ঠিক আছে? এখানে সানকে কম্পেয়ার করা হয়েছে, the sun is compared with a person. So এবার দেখো, sometime to hot the eye of heaven shines and open is his gold complexion dimmed. এর মানেটা কি? এর মানে হচ্ছে সূর্য কখনো প্রচুর রোদ দেয়, মানে প্রচণ্ড তীব্র দাবদাহ, প্রচণ্ড রোদ দেয়, আবার কখনো কখনোই ডিমড হয়ে যায়, অর্থাৎ আবছা হয়ে যায়, মৃদু হয়ে যায়, তার ফোকাস কোথাও না কোথাও সরিয়ে আনে, ফোকাসটা কমিয়ে দেয়। তাহলে অ্যান্ড ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন, গোল্ড কমপ্লেক্সন মানে সোনালি ছটা, সূর্যের যে সোনালি ছটা সেটাকে বলছে। অ্যান্ড ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড মিনস রিডিউস, হার্ডসেন। তাহলে ডিম মানে হচ্ছে কমে যাওয়া। তাহলে কি? তাহলে এই যে ড্রিমড, এখানে ইটের লেফট আছে, এলিসেন বলা হয় এটাকে, ঠিক আছে? এটা মিটারকে জোর দেওয়ার জন্য, এই যে বলেছিলাম, আচ্ছা মিটারটা এই কবিতায় বুঝিয়ে দেবো পরে। তাহলে অ্যান্ড অফেন ইজ ইজ কোল্ড কমপ্লেক্সন ডিমড, এখানে ডিমড স্পেলিং হচ্ছে DIMMED, কিন্তু ইটা এখানে কেন দেওয়া হয়নি বলতো? তার বদলে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছে এই ডিমডটাকে জোর দেওয়ার জন্য, এমফাসিস দেওয়ার জন্য, মিটারটাকে মেলানোর জন্য। কারণ IMP পেন্টামিটার আমি বলেছিলাম আনএক্সেন্টেড, অ্যাকসেন্টেড, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এলিসন, ই লেফট আউট ফর দ্য সেক অফ মিটার। ঠিক আছে? মিটারের জন্য। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি পেলাম আমরা? তাহলে দেখো, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স অ্যান্ড ওপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং প্রায়ই তার যে গোল্ড কমপ্লেক্সন, তার যে সোনালি ছটা, তার যে বর্ণ, সেটা কি হয়ে যায়? ডিমড হয়ে যায়, সেটা আস্তে আস্তে কমিয়ে দেয়। অর্থাৎ এটাও ইটারনাল নয়, এটাও চিরস্থায়ী নয়, এটাও পার্মানেন্ট নয়। সূর্যের যে কিরণ, আমরা কি হয় দিনের বেলায় সূর্য কিরণ দেয়, আবার রাত হলেই সূর্য অস্ত হয়ে, মানে সন্ধ্যে হলেই সূর্য অস্ত চলে যায়। তাহলে সূর্যটাও কিন্তু কনস্ট্যান্ট নয়, সূর্যের আলোটাও কনস্ট্যান্ট নয়। কিন্তু কবি এত কিছু বলছেন কেন? কবি এত কিছু কম্প্যারিজন কেন দিচ্ছেন? সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ কবি বোঝাতে চেয়েছেন, তার বন্ধুকে ইটারনালাইজ করতে চেয়েছেন, তার বন্ধুকে, হি ওয়ান্টেড টু ইটারনালাইজ হিজ ফ্রেন্ডস, he wanted to immortalize his friends, the beauty of his friends. Okay, so and every fair from fair sometime declines, every fair from fair, it means প্রত্যেকটা সুন্দরতর থেকে সুন্দরতর জিনিস, ধরো আজ তুমি যাকে সুন্দর দেখছো, ধরো আমি বললাম মাধুরী দীক্ষিতের যদি আমি একটু উদাহরণ দিই, মাধুরী দীক্ষিত ইজ এ গর্জিয়াস লেডি, she is very gorgeous lady, but his beauty is not constant, his beauty is also decayed, তার বিউটিও ক্ষয়, হিজ বিউটি অলসো ডিকেড বাই সামথিং, কোনো কিছুর দ্বারা, বা বাই দ্য এজের দ্বারা, বয়সের সাথে সাথে সেটা কী হবে? তার বিউটিও নষ্ট হয়ে যাবে। আজকে তাজমহল কিসের জন্য বিখ্যাত? সৌন্দর্যের জন্য, তাই তো? তাজমহলের বিউটিনেসের জন্য, ঠিক আছে? সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য তাজমহল। কিন্তু দেখবে আজ থেকে শাহজাহান যে সময় নির্মাণ করেছিলেন তাজমহল, সেই তাজমহলের যে ছটা, সেই যে বর্ণ, সেই যে গ্লো, সেই গ্লো কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিকে হয়ে যাচ্ছে সেই তাজমহলেরও ধীরে ধীরে। অর্থাৎ প্রত্যেকটা, সেটা ম্যানমেড হোক বা আর্টিফিশিয়াল হোক, মানে আর্টিফিশিয়াল বা ম্যানমেড হোক বা ন্যাচারাল হোক,
প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিংস, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটা জিনিস কিন্তু নষ্ট হয়ে যাবে, ক্ষয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাই চান্স, কিভাবে ক্ষয়বে, এখান থেকে কোশ্চেন আছে, হাউ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, হাউ ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, কিভাবে প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতর জিনিস নষ্ট হয়ে যায়। কবি উত্তর দিচ্ছেন নিজেই, নিজেই প্রশ্ন করছেন, নিজেই করছেন, দেখো, বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, কিভাবে নষ্ট হবে, হতে পারে সেটা বাই চান্স, আপনা আপনিই হতে পারে, অথবা প্রকৃতির পরিহাসে, প্রকৃতির পরিবর্তনের পরিহাস তাকে ছেটে ফেলবে, আনট্রিমড। ঠিক আছে, তাহলে বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড। তাহলে দেখো, আমরা যদি এটা একটু আরো ভালো করে এক্সপ্লেনেশন করি, এই যে বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, আনট্রিমড মানে আমি কি বলেছি, টু ডেকোরেট বিউটিফুলি বা বিউটিফাই, আনট্রিমড মানে টু টেক অ্যাওয়ে বিউটি, লস অফ ডেকোরেশন, অর্থাৎ এই ট্রিম মানে হচ্ছে ডেকোরেট, কোনো একটা জিনিসকে সাজানো, আরো বেশি ভালো করে সজ্জিত করা, এবং আনট্রিম মানে হচ্ছে ওই বিউটিনেসটাকে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, অর্থাৎ সেটা কিভাবে ছিনিয়ে নেবে, সেটা হতে পারে বাই চান্স অথবা প্রকৃতির পরিবেশ অথবা নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম। সো দিস লাইন ইমপ্লাইজ দ্যাট দ্য ডিজেনারেশন টেক্স প্লেস আইদার বাই অ্যাক্সিডেন্ট অর এজ এ রেজাল্ট অফ নেচার সাইকেল, প্রকৃতির যে আবর্তন, প্রকৃতির যে চক্রাকার আবর্তন প্রতিনিয়ত, তার দ্বারাও হতে পারে, অথবা অ্যাক্সিডেন্টালি বাই চান্সও হতে পারে। তাহলে এইভাবে কবি তো এই তার যে প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতর জিনিসগুলোকে কবি কি করছেন, নষ্ট হয়ে যাওয়ার কারণটা দিচ্ছেন, কিভাবে নষ্ট হয়, বোঝা গেছে। নেক্সট কি, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ কিন্তু এই ইটারনাল সামারটা কি ফেড হবে না, না, ইটারনাল সামার তো আমি প্রথমেই বললাম ফেড হয়ে যায়, কিন্তু ফেড করতে পারবে না, কাকে পারবে না, বাট দ্য ইটারনাল সামার, দ্য এভারলাস্টিং সামার, দ্য সরি দ্য টেম্পোরারি সামার, নট এভারলাস্টিং, ইটারনাল, দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু এই ইটারনাল সামার ফেড করতে পারবে না, কাকে পারবে না, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, ওস্ট মিনস ইউ হ্যাভ পজেসড, যেটা তুমি অর্জন করে রেখেছো, যে বিউটিনেসটা, যে সৌন্দর্যটা তুমি অর্জন করে রেখেছো, সেই সৌন্দর্যটা কোনোদিনই পজেস করতে পারবে না, নর লজ পজেশন অর অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, দাও ওস্ট মানে হোয়াট এভার ইউ হ্যাভ গেইনড, হোয়াট এভার ইউ হ্যাভ অ্যাচিভড, পোস্ট মানে অর্জন করা, হি ওয়ান্টস ইট, যেটা সে অর্জন করেছে, লিটারালি ইটারনালি, দ্য ইমপ্লিকেশন ইজ দ্যাট হি উইল লিভ ইটারনালি থ্রু দিস পোয়েম, অর্থাৎ আমি বলেছি যত কবিতার মধ্যে দিয়ে যাব, যত লাইনগুলো আমি আস্তে আস্তে আসবো, কবি কীভাবে তার বন্ধুর বিউটিটাকে, সৌন্দর্যটাকে ইটারনালাইজ করেছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে দেখো, এখানে নর লজ পজেশন, তার যে পজেশন, যেটা সে অর্জন করে রেখেছে, যেটা সে গেইন করেছে, যেটা সে অ্যাচিভ করেছে, সেটা সে কোনোভাবেই হারাবে না। নর সেল ডেথ ব্রেক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, ইট মিনস এমনকি মৃত্যুও তোমাকে কেড়ে, তোমার যে বিউটিনেসটা সেটা কেড়ে নিতে পারবে না। অর্থাৎ এটা কি আক্ষরিকভাবে সত্যি, যে কোনো মানুষ যখন, মানুষ কি সারা জীবন বাঁচতে পারে, যে কোনো প্রাণী সারা জীবন বাঁচতে পারে, আমাদের সব থেকে বেশি দিন বাঁচে কোন প্রাণী, কচ্ছপ, খুব সম্ভবত 300 বছর, কিন্তু সেও তো একটা সময় মারা যায়, তাই না, কিন্তু মানুষ তো আরও কম, 60 থেকে 70 বা 80 বছর বয়সে, একটা মিনিমাম বললাম, 70-80 বছর পর্যন্ত বাঁচে। কিন্তু এখানে কবি তাহলে কি বোঝাতে চাইছেন, কবি এখানে কি বোঝাতে চাইছেন, যে নর সেল ডেথ ব্রেক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, এর মানেটা কি, যে মৃত্যুও তাকে কেড়ে নিতে পারবে না, মৃত্যুর করাল ছায়া, মৃত্যুও তাকে কেড়ে নিতে পারবে না, বা মৃত্যু তাকে কোনো রকম কোনো টাচ করতে পারবে না, এটা কি আক্ষরিকভাবে ঠিক না। কবি এখানে, অর্থাৎ আমি একটা কথা বলেছিলাম, স্রষ্টার মৃত্যু হয়, সৃষ্টির মৃত্যু হয় না, যিনি স্রষ্টা, যিনি হু ক্রিয়েটস এনিথিং, শাহজাহান অনেক দিন আগে মারা গেছে, মরে তার গাছ যেখানে সমাধি হয়েছে সেখানে গাছ গজিয়ে গেছে, কিন্তু তাজমহল, তার যে অনবদ্য সৃষ্টি, সেটা কি মারা গেছে, যায়নি। তাহলে স্রষ্টার মৃত্যু হয়, দ্য ক্রিয়েটার ডাইড সামটাইমস বাট নট দ্য ক্রিয়েশন, কিন্তু ক্রিয়েশন কোনোদিন, সৃষ্টির কখনো মৃত্যু হবে না। অর্থাৎ কবি, তুমি যখন পৃথিবীতে এসেছো, সেই পৃথিবীতে কিছু ছাপ রেখে যাও, প্রত্যেকটা মানুষ, যে মানুষ আসে পৃথিবীতে, প্রত্যেকটা মানুষের একটা ছাপ রাখা উচিত, ছাপ বলতে তার সৃষ্টি, তার ভালো কাজ, ওকে। তো সেরকম কবিও তার ভালো কাজের মাধ্যমে বেঁচে, মানে কবির বন্ধুও
তার এই পোয়েমের মাধ্যমে বেঁচে আছেন। এমনকি মৃত্যুও তাকে তার মৃত্যুর করাল ছায়া তার বন্ধুকে কোনোরকম কোনো ছুতে পারেনি বা তাকে গ্রাস করতে পারেনি। নর শ্যাল ডেথ ব্রেক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, মৃত্যুর করাল ছায়া। অ্যান্ড এখানে ওয়ান্ডারেস্ট, এখানে ওয়ান্ডারেস্ট, এখানে দেখো ইটা মিসিং আছে, এখানে মিসিং নয়, এটা মিটারটাকে ফর দ্য সেক অফ মিটার, মিটারের জন্য এটা এখানে মিসড আছে, অর্থাৎ আমরা এমফাসিস দেওয়ার জন্য এখানে এটা মিস করে রেখেছি। তাহলে নট সেল ডেথ ব্রেক দাও, ব্রেক মানে হচ্ছে অহংকার, বোস্ট, প্রাইড। মৃত্যু তো ভীষণ অহংকারী, মৃত্যুকে কেন কবি অহংকারী বলেছেন? কারণ মৃত্যুর কাছে আমরা সবাই হেরে গেছি। আমরা বলতে পারবো না, আমার আমার দরজায় যদি মৃত্যু এসে করা নাড়ে, আমি মৃত্যুকে বলতে পারি না যে বাবা একটু দাঁড়া, আমি খাওয়া দাওয়া করে নিই বা আমি কাজটা করে নিই, ক্লাসটা করে নিই, তারপর আসবি। বলতে পারি? আজ ধরো আমি ক্লাস নিচ্ছি, যে কোনো সময় যা কিছু হতে পারে যে কোনো মানুষের। তাহলে মৃত্যু, এই জন্যই মৃত্যুকে কবি বলেছেন অহংকারী। কেন অহংকারী বলেছেন? কারণ মৃত্যুর কাছে আমরা সবাই হেরে যাই, প্রত্যেকটা জিনিস আমরা হেরে যাই। আমরা মৃত্যুকে বলতে পারি না যে আমার কোনো একটা কাজ হয়তো অপূর্ণ কাজ রয়ে গেছে, বাবা তুই একটু দাঁড়াতো, আমি আসছি, তারপরে আমাকে নিয়ে যাবি। বলতে পারি? পারি না। দ্যাটস ওয়াই দ্য পোয়েট সেজ অ্যাবাউট দ্যাট ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট। ব্র্যাগ মিনস প্রাইড, অহংকার, বোস্ট। হি ইজ ভেরি মাচ প্রাইড হিমসেলফ। ঠিক আছে, ডেথ ভীষণ রকম অহংকারী একজন। এখানেও ডেথকে পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফাই মানে হচ্ছে কোনো একটা ইনএনিমেট অবজেক্টকে যখন আমরা লাইফ দিই, অর্থাৎ যেমন আমরা বলি না এই আস্তে কথা বল, দেওয়ালেরও কান রয়েছে, শুনতে পাবে। দেওয়ালের কি আক্ষরিক অর্থে কোনো কান রয়েছে? না। আমরা দেওয়ালকে মানুষের গুণাবলী দিলাম, দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। যখন আমরা কোনো একটা ইনএনিমেট বা লাইফলেস অবজেক্টকে মানুষের গুণাবলী দিই বা হিউম্যান বিংয়ের গুণাবলী দিই, তখন আমরা সেটাকে বলবো পার্সনিফিকেশন। when you attribute life to an inanimate object, that is called personification. Got it? Next, when in eternal lines to time thou grossed, কিভাবে লাইনগুলো, এই ইটারনাল লাইন কিভাবে, হাউ হোয়েন ইন ইটারনাল, কিভাবে কবির বন্ধু বেঁচে থাকবে, কিভাবে? তাহলে এটা একটা প্রশ্ন আছে, কিভাবে বাঁচবে? যতবার এই হোয়েন ইন ইটারনাল লাইনস, ইটারনাল কেন বলা হচ্ছে? এই লাইনগুলোকে কেন ইটারনাল বলা হচ্ছে? ইটারনাল মানে কি এভারলাস্টিং, পার্মানেন্ট, দ্যাট ইজ নট টেম্পোরারি, যেটা ক্ষণস্থায়ী নয়, যেটা চিরস্থায়ী। কেন ইটারনাল লাইন বলা হচ্ছে? ধরো কবিও মারা গেছে, উইলিয়াম শেক্সপিয়ার কবে মরে ভূত হয়ে গেছে, কিন্তু কবির যে সৃষ্টি, কবির যে ক্রিয়েশন, তার যে কবিতা, সেগুলো তো আমরা এখনো যুগের পর যুগ আমি পড়ছি, আমাদের বাবা কাকুরা পড়েছে, আমাদের ছেলেমেয়েরা পড়বে। অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন জীবকুল বেঁচে থাকবে, সৃষ্টি বেঁচে থাকবে, যতদিন মানুষ পড়াশোনা করবে, ততদিন তার এই কবিতা উজ্জ্বল হয়ে থাকবে, তাই না? সুতরাং এই কারণেই কবি কবিতাকে ইটারনাল বলেছে। দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ কল্ড দ্য লাইনস আর ইটারনাল, বিকজ হি ইটারনালাইজ দ্য লাইন থ্রু হিজ ক্রিয়েশন, তার ক্রিয়েশনের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে। সুতরাং হোয়েন ইন ইটারনাল লাইনস টু টাইম দাও গ্রোস্ট, টু টাইম মানে সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে বেড়ে উঠবে। সময়ের সাথে মানে আমি কি বললাম, আজকে আমি পড়ছি, পরবর্তীকালে আমার ভাই বোনরা পড়বে, তার ভাই বোনরা পড়বে, তার ছেলেমেয়েরা পড়বে, যত সময় যাবে তত পর পর বেড়ে উঠবে, এটা তাহলে ততভাবে ছড়িয়ে পড়বে। সুতরাং এই জন্যই বললাম যে স্রষ্টার মৃত্যু হয়, সৃষ্টির নয়। বোঝা গেছে? তাহলে হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট। দেখো আমরা যদি এখানে বলি রিজন ফর ইমর্টালিটি অফ দ্য ইউথ ইজ গিভেন ইন দিস লাইন, বিলাভেড ইজ ইমর্টালাইজড ইন দ্য পোয়েম। এই কবিতায় বিলাভেডকে ইমর্টালাইজ করা হয়েছে। এবার দেখো রেফার টু লাইন্স অফ পোয়েট্রি হি বিলিভস উইল বিকাম টাইমলেস বিকজ পোয়েম উইল বি রিড ফর এভার। যেগুলো আমি বললাম সেটাই আমি অলরেডি পিপিটিতে লিখে রেখেছি। কেন কি? কারণ তোমরা যখন এগুলো খাতায় নোট ডাউন করবে, যখন পড়বে কবিতাটা, এবং কবিতা যখন যে কোনো, আমি শুধু অনলাইন ক্লাস নয়, অফলাইনেও যখন ভালো অভ্যেস তৈরি করো, যখন স্যাররা কোনো কিছু পড়াবেন, সেটা খাতায় একটা নোট, সবসময় পাশে একটা নোটবুক রাখবে এবং নোট ডাউন করবে। এমনকি দাও গ্রাস্ট, প্রত্যেকটা ফ্রেজের, দেখো এই যে প্রত্যেকটা ফ্রেজের আমি খুব সুন্দর করে ডিসকাস করা আছে। Instead of passing into the obscurity of death, when he dies, he will continue to grow as more people read this poem. এর মানে কি? যত সময় পেরিয়ে যাবে, যত সময় যাবে, instead of passing into the obscurity of death, when he dies, he will continue to grow as more people read this poem. অর্থাৎ যতবার মানুষেরা, পিপলরা এই কবিতা পড়বে, ততবার এই কবিতা বেড়ে উঠবে মানুষের মধ্যে, বিভিন্ন জেনারেশনের মাধ্যমে, জেনারেশনের পর জেনারেশন। নেক্সট, the very last two lines, concluding lines, that is called couplet. 13 and 14 lines are called concluding couplet. Concluding মানে কি? উপসংহার। conclude বলে না, conclusion,
কনক্লুশনটা হচ্ছে নাউন ফর্ম কনক্লুশন, আর কনক্লুড মানে হচ্ছে ভার্ব, আর কনক্লুডিং কাপলেট, কাপলেটটা কীরকম কনক্লুডিং, এটা পার্টিসিপেল, কনক্লুডিং কাপলেট। তাহলে সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, তাহলে কিভাবে এই কবিতা ইমর্টালাইজ হয়ে থাকবে, কিভাবে, যতদিন মানুষ বাঁচবে, যতদিন মানুষ চোখে দেখতে পাবে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ, যতদিন মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে, অর আইজ ক্যান সি, যতদিন মানুষ চোখে দেখবে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, মানে মানুষ যতদিন, এখানে ইনডাইরেক্টলি বলছে বাঁচবে, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া মানে তো বাঁচা, তাহলে যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষ চোখে দেখবে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, দ্য লাস্ট লাইন, সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, ততদিন, এই যে প্রথম দিসটার মানে কি আর লাস্ট দিসটা মানে কি, এখানে দুটো দিস আছে না, এই একটা দিস আর এই একটা দিস, দুটো দিসের মানেই একই। সো লং লিভ দিস, দিস মানে কি এই কবিতা, কবিতাকে বলা হচ্ছে, সো লং লিভ দিস, ততদিন এটা বেঁচে থাকবে, দিস অ্যান্ড দিস গিভ মানে এটাই, এটাই বলতে এই কবিতাটি তোমাকে কি দেবে, লাইফ দেবে, জীবন দেবে। কবিতা কি কখনো জীবন দিতে পারে, এখানে কবি পার্সনিফাই করেছে কবিতাকে, ঠিক আছে, বলতে পারি তাহলে সো লং লিভ দিস অ্যান্ড দিস কিপ লাইফ টু দি, এবং এটাই তোমাকে জীবন দেবে, এটাই তোমাকে জীবন দেবে বলতে মানুষ যতদিন বাঁচবে, যতদিন চোখে দেখবে, ততদিন পড়তে পারবে, ততদিন পড়াশোনা করবে, এবং যতদিন পড়াশোনা করবে ততদিন এই কবিতা পড়তে হবে, এবং যতদিন তুমি এই কবিতা পড়বে ততদিন কবির বন্ধুকে মনে রাখবে। তাহলে কবি কিভাবে চালাকির সাথে তার বন্ধুকে ইমমর্টালাইজ করে রেখেছে, অর্থাৎ সোলের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয়, সরি বডির মৃত্যু হয়, সোলের মৃত্যু হয় না, তাই না, বলে না, অর্থাৎ এখানে তার সোলটা, এই কবিতার মধ্যে তার সোলটা রয়ে আছে, বা আমি আরো রকমে বলতে পারি সৃষ্টির মৃত্যু হয়, সরি স্রষ্টার মৃত্যু হয়, সৃষ্টির মৃত্যু হয় না, ঠিক আছে। সুতরাং এই কবিতা হচ্ছে তার জলজন্ত উদাহরণ, জীবন্ত উদাহরণ, যে স্রষ্টা একটা সময় মারা যেতে পারে কিন্তু সৃষ্টি কখনোই মারা যাবে না। তাহলে দেখো যে সো লং, তাহলে দিস পোয়েম, এখানে দিস রিপ্রেজেন্টস আর্ট ইজ ভিক্টোরিয়াস ওভার ডেথ, তাহলে এই পুরো এক্সপ্লেনেশন আইরনি, এটার মধ্যে একটা আইরনি লুকিয়েছে, আইরনি মানে কি, হোয়াট এভার উই সে বাট দ্য মিনিং ইজ ইন টোটালি অপোজিট, অপোজিট মিনস, ধর আমি বললাম কোনো একটা ছেলে, আমি ক্লাস শুরু করে দিয়েছি, কোনো একটা ছেলে পরে, অনেকটা পরে ঢুকছে, ঠিক আছে, অনেকটা পরে লেট করে আসছে, আমি তাকে বললাম কিরে বাবা তুই অনেক তাড়াতাড়ি চলে এসেছিস তো, এই যে মানে এক কথায় যাকে বলে আমি তাকে মক করলাম, স্যাটায়ার করলাম, সে কিন্তু তাড়াতাড়ি আসেনি, সে দেরি করে এসছে, কিন্তু আমি তাকে বললাম সে অনেক তাড়াতাড়ি চলে এসছে, দ্যাট ইজ কল্ড আইরনি, রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম। এছাড়া দ্য পোয়েম ইটসেলফ উইল হ্যাভ এ লঙ্গার এফেক্ট অন রিডার্স দেন দ্য বিউটি অফ দ্য স্পিকার্স লাভড অন, the immortality of the poem is the reason why the reader knows about his beauty and worth, not the other way around, অর্থাৎ এই কবিতা, পুরো কবিতার মধ্যে এই লাইন, লাস্ট লাইনে ভীষণ রকম একটা আইরনি লুকিয়ে আছে, আইরনি হচ্ছে যেটা আমরা বলতে চাইছি মিনিংটা কিন্তু একটু টোটালি অপোজিট বা ডিফারেন্ট মিনিং, দ্যাট ইজ কল্ড আইরনি, দ্যাটস ইট। আশা করি এই কবিতাটা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা থিমটা কি পাবো, থিম, পোয়েট কন্ট্রাস্ট দ্য ইমপারফেকশন অফ এ সামার্স ডে with the perfection of his patron or friend, the fleeting nature of beauty and youth এবং বিউটির মধ্যে একটা ফ্লিটিং নেচার দিয়েছে, লাভ অ্যান্ড টাইম, ভীষণ রকম ভীষণ ইম্পর্টেন্ট একটা থিম শেক্সপিয়ারের প্রত্যেকটা সনেটে, লাভ এবং টাইম, এই দুটো জিনিস হচ্ছে শেক্সপিয়ারের মেন থিম যে কোনো কবিতার। দ্য ইমর্টালিটি অফ পোয়েট্রি, অর্থাৎ কবিতাটাকে জীবন, মানে সারা জীবনের একটা ইটার্নিটি দিয়েছে, একটা ইমর্টালাইজ করে রেখেছে কবিতাটাকে। The immortality that the speaker offers the young person is the immortality of the memory of beauty and youthfulness, যেটা আমি অলরেডি আমার পড়ানোর মধ্যে বলেছি, সেগুলোই একটা জিস্ট হিসেবে করা আছে, একটু দেখে নেবে এগুলো। আর কি কি থিম রয়েছে, বিউটি রয়েছে, ডেথ রয়েছে, মর্টালিটি রয়েছে, ফ্রেন্ডশিপ রয়েছে, এগুলো আমরা লং কোশ্চেনে ইনক্লুড করতে পারি। লং কোশ্চেন যখন লিখবো আমাদের কোশ্চেন অ্যান্সার মুখস্থ করতে যাবে না, নিজের থেকে লেখার চেষ্টা করবো, এবং এইগুলো থেকে তোমরা সোর্স নিয়ে নিজে লিখতে পারবে।